মার্কেটিংয়ের ভিতর কি ছিল, কি মার্কেটিং করতে হবে, আমি আমার বুদ্ধি মার্কেটিং করব, নাকি আমার কোনো ডিজাইন মার্কেটিং করব, নাকি কোনো প্রোডাক্ট মার্কেটিং করব। মার্কেটিং আমি কিন্তু অনেক কিছু করতে পারি। আমরা যেমন এখন মার্কেটিং করছি ম্যান পাওয়ার, পাঠাচ্ছি, বিদেশ পাঠাচ্ছি, তাই না? তাহলে আমি আমার মেধা মার্কেটিং করতে পারি, আমি আমার ডিজাইন মার্কেটিং করতে পারি, আমি আমার আইডিয়া মার্কেটিং করতে পারি, অথবা আমি কোনো প্রোডাক্টও মার্কেটিং করতে পারি। ইউজুয়ালি আমরা মার্কেটিং বলতে বুঝি কোনো প্রোডাক্ট, যা সেলিং বাইং এই জাতীয় কোনো কাজ। হোয়েন শুড বি মার্কেটেড, কখন মার্কেটিং করতে, অবভিয়াস সার্ভিস মার্কেটিং হয়। হোয়েন শুড বি মার্কেটেড, কখন মার্কেটিং করা হবে, একটা প্রোডাক্ট তৈরি হওয়ার পরে তো মার্কেটিং করব, তাই না? দেন হোয়ার শুড বি মার্কেটেড, কোথায় এই মার্কেটিংটা হবে, কোথায়। যেমন একটা ডায়মন্ড শপ, কেউ চিন্তা করলো আমি একটা ডায়মন্ড শপ তৈরি করব নুহাসপল্লীর পাশে। নুহাসপল্লী বললাম কেন, এটা বেশ খানিক রিমোট এরিয়া এবং বন জঙ্গলে ভরা গ্রাম এলাকা, কমপ্লিটলি এটা একটা রুরাল এরিয়া, আরবান না, রুরাল এরিয়া। এই রুরাল এরিয়াতে যদি ডায়মন্ড শপ হয় চলবে? গাজীপুর বাজারে হলে চলবে? উত্তরায় হলে সম্ভাবনা আছে, উত্তরায় হলেও সম্ভাবনা কম, কিন্তু কারণ অ্যাবভ মিডিয়াম লেভেলের অনেক লোক উত্তরায় ঢুকে গেছে। তাহলে এর মার্কেটিং হবে কোথায়? গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা, এই যে জোনগুলো, ডিপ্লোম্যাটিক জোন আছে যেখানে বিদেশি টাকায় স্যালারি হয়, ডলারে স্যালারি হয়, এই জায়গাগুলোতে, অথবা যেখানে অনেক বড় লোকের বাস, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বাস, সেই এলাকায়। সুতরাং আমি আমার প্রোডাক্ট মার্কেটিং করব, কোথায় মার্কেটিং করব, সেটাও একটা বিষয়। দেন প্রোডাক্টের ডিস্ট্রিবিউশনটা কীভাবে হবে? ডিস্ট্রিবিউশন, এখন কিন্তু অনেক ডিস্ট্রিবিউশন চ্যানেল চেঞ্জ হয়ে গেছে। এক সময় পেপার পড়তাম 7 দিন পরে, 6 দিন পরে বা 5 দিন পরে। আমি যে গ্রামে ছিলাম ওই গ্রামে পেপার পৌঁছতো মানে মিনিমাম 3 দিন পরে, ছুটি থাকলে তো আর কথা নাই। এখন কিন্তু পেপার প্রতিদিন সকালে সারা বাংলাদেশে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যায়। কিভাবে? এর প্রিন্টিং প্রেস বিভিন্ন জায়গায় আছে। ঢাকা থেকে প্রথমে কম্পোজ করে এটা মেল করে দেয়। মেল করে দিলে যশোরেরটা যশোর থেকে প্রিন্ট হচ্ছে, খুলনারটা খুলনা থেকে প্রিন্ট হচ্ছে, পাঠানোর প্রয়োজন নাই। বাংলাদেশ তো ছোট দেশ। ধরলাম আমরা রাশিয়ার মতো একটা বড় দেশ, বাংলাদেশে চিটাগাং ইন্ডাস্ট্রি হলে সেটা দিনাজপুর পর্যন্ত পৌঁছানো খুব কষ্টকর কাজ না, কারণ 700 কিলোমিটার। কিন্তু যদি আমি রাশিয়াকে ধরি 3000 কিলোমিটার বা 5000 কিলোমিটার, ইন্ডিয়াকে যদি ধরি কলকাতা থেকে মাদ্রাজের ডিস্টেন্স 1662, রেলওয়েতে লেখে 1662 কিলোমিটার, একটু ঘুরে গেলে লেখে 1700 কিলোমিটার। সুতরাং কলকাতায় কোনো কিছু যদি আমি প্রডিউস করি, তাকে কোনোভাবেই মাদ্রাজে পৌঁছানো খুব সহজ হবে না, কস্টলি হবে না। পৌঁছানো যাবে না তা নয়, তবে কস্টলি হবে, অনেক বেশি কস্টলি হবে। প্রোডাক্টটা প্রাইসিং হায়ার হয়ে যাবে। যে কারণে কোম্পানি কি করছে, একই ইন্ডাস্ট্রি কলকাতাতেও করছে, মাদ্রাজেও করছে, রাশিয়া হলে, আমেরিকা হলে। যে কারণে এক ধরনের অঙ্কই তৈরি হয়েছে, তার নাম ট্রান্সপোর্টেশন প্রবলেম বা ট্রান্সপোর্টেশন মডেল। অপারেশন রিসার্চ নামে একটা কোর্স আছে, যে কোর্সে সাবজেক্ট আছে, সেখানে ট্রান্সপোর্টেশন মডেল নামে কিছু অঙ্ক আছে। কোনো ডিফিকাল্টি থাকে তাহলে আলটিমেটলি প্রাইস হাইক হয়ে যাবে। একজন একটু চাপটাপ দিয়ে দিলে সুবিধা হয়। সো আমি যে প্রোডাক্ট সেল করব, তার ডেফিনেশন, এনিথিং দ্যাট ইজ অফার টু সেল ইন দ্য মার্কেট, অল দোজ থিংস হুইচ আর ট্যানজিবল, যা ছোঁয়া যায়। প্রোডাক্ট কি? যা ছোঁয়া যায়। সার্ভিসটাকে কি ছোঁয়া যায়? আইডিয়াটাকে কি ছোঁয়া যায়? ছোঁয়া যায় না। অনেকে আছে ঘরে বসে এখন বিদেশি কোম্পানির কাজ করছে। আমাদের ডুয়েটের অনেক ছেলে এইভাবে ইনকাম করছে, আউটসোর্সিং, তাই না? আমি ঘরে বসে চিন্তা করছি যে একটা কোম্পানি আমাকে বললো আমাকে একটা অ্যাড বানায় দেন। অ্যাডের আইডিয়াটা তৈরি করবে মিডিয়া, বাট আইডিয়াটা দিতে হবে আমাকে। আমি এখানে বসে নাট্যকারের কাছে বললো, নাট্যকার একটা নাটক লিখে দিল, সুন্দর একটা নাটক লিখে দিল। সেই নাটকটাই একটা অ্যাড।
জামু না, বলে না জামু না, বাবাই বলে কেন যাবি না, আপনার জামাই খালি সস্তা খোঁজে। কি এক গেঞ্জি কিনছে না পাঞ্জাবি কিনছে, ছোট আর রং উঠে গেছে এক দোয়াতেই, বলে না। টিনের অ্যাড কিন্তু জামাই শ্বশুরের জামা কিনা নিয়ে শুরু হয়েছে। তারপরে আবার বলে কি কি টিন দিয়ে চাল দিছে যে কয়দিনেই ফুটা হয়ে গেছে। হ্যাঁ, শ্বশুর লাস্টে বলে কি যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। এই যে আইডিয়াটা, এই যে নাটকটা তৈরি করছে, নাটকটা কিন্তু প্রথমেই টিনের কথা বলিনি। জামাই আসছে শ্বশুর বাড়ির থেকে সে আবার তার বউকে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এখন হাতা ধরে টানাটানি করতেছে, এর মধ্যে মেয়ে এসে বলে জামু না, বাবাই বলে কেন রে মা, কী হয়েছে, যাবি না কেন? আপনার জামাই খালি সস্তা খোঁজে। সস্তার নানান অবস্থা, ভালো একটা জিনিসের অ্যাড। এই যে আইডিয়া, এই আইডিয়াটাও কিন্তু মার্কেটিং হচ্ছে। সো আইডিয়া হতে পারে, প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, সবই মার্কেটিং হতে পারে। অ্যান্ড প্রোডাক্ট বলতে কি, যা ট্যাঞ্জিবল, ধরা যায়, ছোঁয়া যায়, এরকম কোনো জিনিস যেটা মানুষের কোনো নেসেসিটি পূরণ করে। মার্কেটিং আইডিয়াস ক্যান বি অ্যাপ্লাইড অন নন বিজনেস অ্যাক্টিভিটিস, দিস ইজ কল্ড সোশ্যাল বা অল সোশ্যাল মার্কেটিং। নন বিজনেস, বিজনেস বলতে কি বলছিলাম আমরা, বিজনেসের সংজ্ঞা, সাধারণ সংজ্ঞায় অবশ্যই প্রফিট হতে হবে, অবশ্যই প্রফিট হতে হবে। যদি প্রফিট না হয় তাহলেও বিজনেস হবে, সেটা হবে সোশ্যাল বিজনেস। বিজনেসের পরিমাণ কম, দ্যাট ইজ সোশ্যাল বিজনেস, সোশ্যাল মার্কেটিং। যেমন আমি একটু আগে নাসিম সাহেব যখন ক্লাস নিচ্ছিলেন, ডক্টর নাসিম, তখন আমি ওই কোনায় দাঁড়ায় একটু সোশ্যাল মার্কেটিং করছিলাম। কি সোশ্যাল মার্কেটিং? সোশ্যাল মার্কেটিংটা হচ্ছে যে ইন্ডিয়ার ট্রিটমেন্ট ব্যবস্থা মোটামুটি আমার জানা, ভালোভাবেই জানা। আমাদের একজন কলিগ, জুনিয়র কলিগ, একটা মেয়ে, ও একটা অসুখ হয়েছে, চামড়া টেনে ফেটে যাচ্ছিল, চামড়া টান হয়ে ফেটে যাচ্ছিল, সে খুব পাতলা, স্কেলোডার্মা অসুখটার নাম, এবং চামড়াটা কালো হয়ে গেছে। বাংলাদেশে ডাক্তার দেখাইছে, এখান থেকে যে মেডিসিন খেয়েছে তাতে সিলিকন রিয়াকশান হয়েছে। মেয়েটা অসুস্থ, তাকে টয়লেটেও নিতে হয়, কোলে করে নিয়ে বসায় দিয়ে আসতে হয়। এই অবস্থায় যখন আমার কানে আসলো খবর, ওরা 3 ভাই বোন চাকরি করে এখানে, তখন আমি ওর বড় ভাইকে ডাকলাম, কন্ট্রোলারের পিএ, ডেকে বললাম যে তুমি একটু আমার এখানে আসো, তাকে ইন্ডিয়ায় পাঠানোর ব্যবস্থা করলাম। ওর সমস্ত ব্যবস্থায় আমি করছি। প্রথমবার গেছে, আসছে, এখন চামড়াটা সফট হয়েছে, আর ফাটছে না, ও এখন নিজে হাঁটতে পারে। ঈদের পর আমি ওকে দেখতে গেছিলাম, অনেকদিন পরে, ঈদের পরে দেখতে গেছিলাম। বাড়ি আসছে কৃষি গবেষণার পাশে, দক্ষিণ পাশে। তো আবার গেছি ইন্ডিয়ায়, ইন্ডিয়া থেকে আমাকে ফোন করছে, মাদ্রাজ থেকে, সিএমসিতে আছে, ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার আবার একজন স্কিন ডিজিজের ডাক্তার দেখাতে বলছে, তাকে আজকে অ্যাপয়েন্টমেন্ট করা, সম্ভবত কালকে বা পরশু দিন চলে আসবে। সাথে ওই ডাক্তার যে ওখান থেকে চলে আসছে ট্রান্সফার হয়ে উড়িষ্যা অ্যাপোলোতে, এটাও আমাকে জানালো। এই যে তার সাথে যেটা আমি করলাম, এটা এক ধরনের সোশ্যাল মার্কেটিং। আমি আমার কিছু আইডিয়া, আমার কিছু প্ল্যান, আমার কিছু চিন্তা চেতনা তার মধ্যে থ্রো করছি। সে ইন্ডিয়ায় গেছে, আমাকে ইনফরমেশন দিল, আমি কিছু আইডিয়া তার সাথে শেয়ার করলাম। এখানে আমার কোনো প্রফিট নাই, কিন্তু এটা সোশ্যাল ওয়ার্ক, অ্যান্ড দ্যাট ইজ অলসো সোশ্যাল মার্কেটিং। এর মধ্যে কি কি ইনক্লুড থাকে সোশ্যাল মার্কেটিংয়ের মধ্যে? আস্কিং ফর ডোনেশন। অবভিয়াস, এখানে তো আমার কোনো প্রফিট নাই, বেনিফিট নাই। হ্যাঁ, যেমন কিছুদিন আগে একজন গেছে ইন্ডিয়ায়, আমার এক কলিগের ওয়াইফ বলছে তার জন্য একটা শ্যাম্পু আনতে হবে, ট্রেসিমি, এই শ্যাম্পুটা নাকি ভালো। আমি যে এইটা বলতেছিলাম ফোনে, যখন আমার মিসেস আমাকে বললো, হ্যাঁ হ্যাঁ ট্রেসিমি শ্যাম্পু ভালো, কেউ যাচ্ছে নাকি একটা আনতে বলো না। তাকে বললাম, আনছে একটা শ্যাম্পু, কত জানো, 750 টাকা না কত টাকা দাম, ট্রেসিমি। এখন এই যে অ্যাড দিয়ে দিলাম, এটাও সোশ্যাল মার্কেটিং। আস্কিং ফর ডোনেশন, ড্রাইভ স্লো, আস্তে চালাও, সেই ইয়োর প্রেয়ার, তোমার উপাসনা করে নাও। এই যে কাজগুলো, এটাও কিন্তু মার্কেটিং পর্যায়ের পড়ে। অবশ্য সোশ্যাল হবে কি না, সেই ইয়োর প্রেয়ার, এটা মার্কেটিং হবে কি না, কারণ নামাজ পড়ার জন্য কেউ কখনো টাকা পায় না, এটা একটা। নিড, হোয়াট ইজ নিড? নিড ইজ স্টেট অফ ফিল্ড ডেপ্রাইভেশন। নিড কি? প্রয়োজন কি? প্রয়োজন কি? যখন কোনো কিছু প্রাপ্তির চিন্তা করছি, ডেপ্রাইভেশন ফিল করছি, আমার এটা থাকলে হতো, আমার এই জিনিসটা যদি থাকতো ভালো হতো, সেটাই হচ্ছে নিড, সেটাই নিড। নিড বিভিন্ন রকমের আছে। প্রপার নিডটা হচ্ছে
যে আমি যেটা অর্জন করার জন্য ক্যাপাবল, যদি তার জন্য আমার ডেপ্রাইভেশন থাকে, ফিলিং থাকে, সেটা হবে আমার জন্য নিড। আমার জন্য যেমন একটা, এখন আমি চিন্তা করি একটা গাড়ি কেনাটা দরকার, গাড়ি হলে একটু প্রাইভেসি থাকে, এটা আমার জন্য নিড এখন। কিন্তু আমি যদি চিন্তা করি এখন আমার একটা হেলিকপ্টার দরকার, তাহলে এটা আমার জন্য নিড হবে না, কারণ ওইটা এনজয় করার মতো ক্যাপাবিলিটিও আমার নাই, আমার নাই। এখন গাড়ির ব্যাপারটা, আমি একটা গাড়ি কিনতে পারি, আমার ডেপ্রাইভেশনটা আছে, নিডটা আছে। নিডটা কত দূর পর্যন্ত? 30 লাখ, 40 লাখ, ম্যাক্সিমাম 50 লাখ। যদি আমি বলি, চিন্তা করি 100 কোটি টাকা দিয়ে একটা রোলস রয়েস গাড়ি কিনবো, এটা আমার জন্য নিড নয়, এটা আপনার আমার দিবা স্বপ্ন। কল্পনা করা, যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারতাম তাহলে এ করতাম, ও করতাম, তা করতাম ইত্যাদি। এটা আমার নিড না, আমার ভিতর থেকে এই ফিলিংসটা আসছে না, মুখে বলতে হয় তাই বলে দিচ্ছি। ডেপ্রাইভেশনটা রিয়েল হতে হবে। যদি রিয়েল হয় এবং তার জন্য অর্জন করার মতো ক্যাপাবিলিটি, শুধু ক্যাপাবিলিটি থাকলে হবে না, টাকা থাকলেই কিন্তু কাস্টমার হওয়া যায় না। টাকা থাকলেই কাস্টমার হয় না। কাস্টমারের সংজ্ঞার মধ্যে বলা আছে সেই টাকা খরচ করার মতো মানসিকতা থাকতে হবে। আমার টাকা আছে, হাল কিপ্টে নাটকের মধ্যে দেখা যাচ্ছে কি, জুতো বগলে করে নিয়ে হাঁটে, ক্ষয় হয়ে যাবে। বগলে করে নিয়ে হাঁটে না, জুতো বগলে করে নিয়ে হাঁটে, এটা কিন্তু ওই জুতোটা তার জন্য, জুতোর সে কাস্টমার না, কারণ সে চিন্তা করছে জুতো ক্ষয় হয়ে যাবে। ওই জুতো ক্ষয় হবে, জুতো কিনতে হবে। জুতো কেনার জন্য ইচ্ছা থাকতে হবে, কেনার মতো সামর্থ্য থাকতে হবে। এক জোড়া জুতোর দাম সে 2000 টাকা বা 3000 টাকা, 3000 টাকা ব্যয় করার মতো সামর্থ্য থাকতে হবে। আমার পকেটে মোটেও টাকা না, আমি বললাম এক জোড়া জুতো কিনবো, এটা আমার জন্য ওয়ান্টস হবে না, নিড হবে না। নিড হতে গেলে অবশ্যই সেই সামর্থ্যটা থাকতে হবে। শুধু সামর্থ্য থাকলেও হবে না, আমার পকেটে 1 লাখ টাকা আছে কিন্তু 1 টাকাও আমি ব্যয় করব না। খেয়াল করবেন, অনেক মানুষ আছে পকেটে 20 টাকা আছে, 2 টাকা ভিক্ষুককে দিয়ে দেয়। আবার অনেকে আছে পকেটে 10,000 টাকা আছে, 1 টাকাও দেয় না। কি বলে, ভিক্ষুক আসলে সামনে যাও, মাপ চাই, তাই না? মানসিকতা থাকতে হবে। যদি মানসিকতা থাকে ব্যয় করার মতো, তাহলেই সে এটা হবে নিড বা ওয়ান্টস, এবং সে হবে কাস্টমার। মার্কেটার্স স্যাটিসফাই দ্য নিডস থ্রু প্রোডাক্ট। মার্কেটার্স যারা মার্কেটিং করে তারা এই নিডটাকে পূরণ করে কিভাবে? থ্রু প্রোডাক্টস। প্রোডাক্ট সাপ্লাই দেয় যে ভাই আপনার নিড আছে, এই প্রোডাক্টটা নেন, হ্যাঁ আপনার প্রয়োজন আছে, এই প্রোডাক্টটা নেন। কোনো জায়গায় আত্মীয় বাড়ি গেলে ভুরি ভোজনের পর কি বলে, একটু দই খান। খাওয়ার পরে বাসায় পান নাই, কেউ পান খায় না। চিন্তা করলো যে পান খাওয়াতে পারলে হয়তো হজমটা ভালো হতো, খাওয়াটা বেশি হয়েছে। আচ্ছা ঠিক আছে, কিছু পান কিনে এনে সাপ্লাই দে, পান খান ভাই, বলে না? তো সুতরাং কোনো প্রোডাক্ট যদি তুমি সাপ্লাই দিয়ে, কোনো প্রোডাক্ট যদি সাপ্লাই দেওয়া যায় এবং সেই সাপ্লাই দেওয়ার পর যদি তার নেসেসিটিটা ফিল আপ হয়, তাহলে সেটা হচ্ছে, সেটা আমরা কি বলবো, যে নিড ফিল আপ হয়েছে। নট অনলি প্রোডাক্ট বাট অলসো সার্ভিস, লেজার হলে ভালো, সার্ভিস, অবজেক্টস অ্যান্ড আইডিয়াস। মার্কেট ইজ এ প্লেস হোয়ার পিপল এক্সচেঞ্জ গুডস, সার্ভিস অ্যান্ড আইডিয়াস। মার্কেট হচ্ছে এমন একটা প্লেস যেখানে সার্ভিস, আইডিয়া এগুলো বিক্রি হয়। এখন কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু ওই প্লেস বলা যাবে না। যেমন ইন্টারনেটে ক্রয় করা যায়। আপনি একটা গেঞ্জি দেখলেন, ওখানে সব কিছু দেওয়া আছে, ছবি, একটা গেঞ্জি পছন্দ হলো, আপনি এখান থেকে মেল করে দেন আপনার অ্যাড্রেস দিয়ে, মেল করে দিলে ঢাকা থেকে এসে আপনাকে দিয়ে যাবে। 40 টাকা নেবে, মাত্র 40 টাকা নেবে ট্রান্সপোর্টেশন চার্জ, বা 50 টাকা, সর্বোচ্চ 80 টাকা। তাহলে ঢাকা থেকে এসে গেঞ্জি সাপ্লাই দিয়ে যাবে গাজীপুরে, 80 টাকাই নিল, আমার তো ঢাকায় যাওয়া লাগলো না, আমি ইন্টারনেটে বসে শপিং করছি। এখন যে ব্যক্তি এই কাজটা করছে তার কি মার্কেটে যাওয়ার দরকার আছে? সে তো তার বাড়িতেও করতে পারে, সে তার বাড়িতেও করতে পারে, তাই না? তাহলে আমরা যেটা বলছি, মার্কেট ইজ এ প্লেস হোয়ার প্রোডাক্ট ক্যান সেল, হোয়ার কমোডিটি ক্যান এক্সচেঞ্জ। ইট ইজ নট ট্রু, নাওয়েডে ইট ইজ নট ট্রু। এবং প্রতিদিনই এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। ইভেন আগে বলা হতো গরুর হাট কোথায়? গাবতলী, রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গা বড় গরুর হাট গাবতলী। এখন ঈদের সময় কিন্তু গাবতলী যাওয়া লাগবে না, ইন্টারনেটে ঢুকে যান, বড় বড় গরুর ছবি দিয়ে আছে, আপনি ক্লিক করেন, এটা পছন্দ হয়েছে,
দাম টাম সব কিছু দেওয়া আছে, আপনার বাড়ি পৌঁছে দিয়ে দেবে গরু। হ্যাঁ, আমি বলি ঢাকা থেকে এই ডুয়েটে গেঞ্জি দিয়ে গেছে, ইন্টারনেটে কিনছে, ঢাকা থেকে ডুয়েটে দিয়ে গেছে দুইটা গেঞ্জি কিনছে 350 টাকা করে, এবং সেটা 40-80 টাকা নিছে ট্রান্সপোর্টেশন। প্রোডাকশন ওরিয়েন্টেড স্টেজে কি হচ্ছে, অল দ্য এফোর্টস আর মেড টু প্রডিউস মোর অ্যান্ড মোর। স্টেজ অফ মার্কেটিংয়ের স্টেজ কি, প্রোডাকশন স্টেজে কি বলা হচ্ছে, বেশি বেশি করে প্রোডাক্ট তৈরি করো, শুধু তৈরি করো। কেন? প্রোডাক্টিভিটি যত বাড়বে, প্রোডাকশান যত বাড়বে, তত প্রোডাক্ট কস্ট কমে যাবে। সুতরাং প্রোডাকশান বাড়াও। প্রোডাক্ট ওরিয়েন্টেড স্টেজ আছে, কোয়ালিটি বাড়াও, প্রোডাক্টের কোয়ালিটি বাড়াও। টাগুচি নামে একজন ভদ্রলোক 1960 সালে জাপানের একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার, তার নাম টাগুচি, ফর্মুলা টাগুচি, তার অনেক মেথড আছে। টাগুচি, TAGUCHY, টাগুচি দিয়ে সার্চ দিবেন, অনেক কিছু পাবেন। এই টাগুচি ভদ্রলোক একটা ফর্মুলা দিলেন, যদি প্রোডাক্টের কোয়ালিটি বাড়ে তাহলে প্রোডাক্ট কস্ট কমে। এখন আমরা দেখি যে প্রোডাক্টের কোয়ালিটি বাড়লে কস্ট কি আসলে কমে? তাই যদি হতো তাহলে জিনজেরা প্রোডাক্ট 100 টাকা, সেম প্রোডাক্ট চায়না প্রোডাক্ট 150 টাকা, জার্মানির প্রোডাক্ট 8000 টাকা হতো না। ব্যবধানটা এরকম। চায়না 150 টাকা, জার্মানির এমনও প্রোডাক্ট আছে তার দাম 8000 টাকা। ব্যবধানটা এত বেশি। এখন বলা হচ্ছে যে একই কোম্পানি, এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করছে। আমি বলছি বিভিন্ন দেশ টু দেশ, একই কোম্পানি যদি তার প্রোডাক্টের কোয়ালিটি বাড়ায় তাহলে তার প্রোডাক্ট কস্ট কমবে। 60-এর দশকে জাপান এটা গ্রহণ করছে, যেহেতু আমাদের দেশের সায়েন্টিস্ট বলছে আমরা এটা গ্রহণ করলাম, বাট আমেরিকা এটা বলছে না, এটা অসম্ভব, ইম্পসিবল। আমেরিকা 80 সালের পরে এসে এটা গ্রহণ করছে। ইতিমধ্যে জাপান অনেকখানি উপরে চলে গেছে, জাপানকে এস কার্ভের মধ্যে চলে গেছে, তাকে আর ঠেকানো সম্ভব নয়। এস কার্ভ কি বোঝেন? জিডিপি এবং জিএনপির সাথে এই কার্ভটা এমন একটা অবস্থায় দেশের অবস্থানটা ইন্ডিকেট করতে করতে দেশের গ্রোথ হচ্ছে, জিডিপি গ্রোথ হচ্ছে, জিএনপি গ্রোথ হচ্ছে, গ্রোথ হতে এমন একটা পর্যায়ে, এসের মতো না দেখতে, এমন একটা পর্যায়ে যাওয়া, যে পর্যায়ে গেলে তাকে বলা হয় ইমার্জিং টাইগার। এই পর্যায়ে আসলে বলে ইমার্জিং টাইগার, এই পর্যায়ে আসলে বলে ইমার্জিং টাইগার। হ্যাঁ, উঠতেছে, এখনই আগাচ্ছে। এই পর্যায়ে যখন চলে আসে তখন তাকে বলা হয় ডেভেলপড কান্ট্রি, তাকে আর আটকানো সম্ভব নয়। দ্যাট ইজ এস কার্ভ। আমরা আসি, জাপান সেই সময় অলরেডি এস কার্ভকে ক্রস করে গেছে, জাপান তখন ডেভেলপড কান্ট্রির মধ্যে চলে গেছে, শুধুমাত্র টাগুচির ফর্মুলা ইউজ করে। কিভাবে? টাগুচি বলছেন যে যদি আমার কোয়ালিটি বাড়ে, কোয়ালিটি বাড়লে প্রোডাক্ট সেল বাড়বে, আমার প্রোডাক্ট আগে যা সেল হতো যদি তার থেকে কোয়ালিটি বাড়ে, প্রোডাক্ট সেল বাড়বে, প্রোডাক্ট সেল বাড়লে আমার রেভিনিউ বেশি হবে, আমি আরও বেশি কোয়ালিটির দিকে নজর দিতে পারবো। বিশাল বড় একটা চ্যাপ্টার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মধ্যে আছে এটা। এরপর উনি এই জিনিসটাকে দেখাইছেন যে কোম্পানিকে, ইভেন তার সাপ্লায়ারকে পর্যন্ত ট্রেনিং করা কোম্পানির দায়িত্ব, যেটা প্রথম শুরু করে টয়োটা। টাগুচির এই মেথডটা প্রথম শুরু করে জাপানে টয়োটা শুরু করার পর কি হলো, টয়োটার গ্রোথ হতে থাকলো। এর সেকেন্ড ইন্ডাস্ট্রি করলো তারা কোথায়? 20 মাইল দূরে। এই 20 মাইলের মাঝে একটা ইন্টারলিঙ্ক করে দিলে একটা রাস্তা, বলা হলো এই রাস্তা পার্সোনাল রাস্তা, টয়োটার পার্সোনাল রাস্তা। এই রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় টয়োটা কোনো ড্যামেজ দেবে না। আসছে কেন সে? এটা টয়োটার রাস্তা, ওটা টয়োটার রাস্তা। টয়োটার দুটো ইন্ডাস্ট্রিকে লিঙ্ক করার জন্য এই রাস্তাটা, সেখানে খুব হাই স্পিডে টয়োটার গাড়ি চলে, তার বিভিন্ন পণ্য এই ইন্ডাস্ট্রিতে ওই ইন্ডাস্ট্রি এখান থেকে ওখানে নিতে হয়। তো এইটা করলো যখন ওখানে যাওয়া যায় না, ওই রাস্তাটাই অন্য লোকের জন্য হলে ফ্লাইওভার আছে। তো এটা হলো যে টয়োটা গ্রহণ করে টয়োটা বললো আমি আমার কোয়ালিটি এনহ্যান্স করতে থাকি, ইনক্রিজ করতে থাকি, দেখি কি হয়।
তার কোয়ালিটি ইনক্রিজ করার পর দেখা গেল পৃথিবীর মার্কেটে ঢুকে গেছে, সে সমস্ত মার্কেটে ঢুকে যাচ্ছে, সমস্ত মার্কেট তার প্রোডাক্টে চুজ করছে, তার প্রোডাক্টিভিটি বাড়ছে, রেভিনিউ বেশি আসছে। তখন টাগুচি বললেন যে তোমার সাপ্লায়ারকে ট্রেনিং করো, সাপ্লায়ারকে ট্রেনিং করা শুরু করলো। অর্থাৎ টয়োটার যে পরিমাণ ম্যাটেরিয়াল লাগে, যদি টয়োটা ওই পরিমাণ ম্যাটেরিয়াল তার ইনভেন্টরিতে রাখতে যায়, ইনভেন্টরিতে যদি রাখতে যায়, তাহলে এটা বড় ওয়্যার হাউস লাগে, অনেক বড় বড় ওয়্যার হাউস লাগে। টয়োটা এত কিছু করবে না। টয়োটা কী করলো, তার সাপ্লায়ার আছে, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য সাপ্লায়ার আছে, নির্দিষ্ট সাপ্লায়ার। ওই সাপ্লায়ার কোয়ালিটি প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে কিনা টয়োটা টেস্ট করে, এবং টয়োটা ওই সাপ্লায়ারকে ট্রেনিং করায় যে সে কোয়ালিটি প্রোডাক্ট দিলে কি হবে, তার ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে। এইটা নিয়ে একটা মডেল করছিলেন মাহাতির মোহাম্মদ, মাহাতির মোহাম্মদ, যে মডেলের নাম মাহাতির মডেল। মালয়েশিয়ার এক্স প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ, উনি একজন ডাক্তার, উনি একটা মডেল তৈরি করছিলেন যে এরকম যদি এটা সব থেকে বড় একটা কন্টেনার রেখে মাঝখানে রাখলাম, রাখার পর এটা হচ্ছে আমার একটা ইন্ডাস্ট্রি, মাদার ইন্ডাস্ট্রি। এই মাদার ইন্ডাস্ট্রি থেকে অনেক কিছু তৈরি হবে। একে ফিট দেওয়ার জন্য এর থেকে ছোটো সাইজের আরও কিছু কন্টেনারের চারিপাশে সাজায় দিলাম। অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিকে ফিট দিতে গেলে আরও 10টা ইন্ডাস্ট্রি বাঁচবে। ওই 10টা ইন্ডাস্ট্রিকে ফিট দিতে গেলে তার থেকে বাইরে আরও ছোটো, লাস্টে দিচ্ছে কিছু চায়ের কাপ, এরকম গ্লাস দিয়ে উনি করছিলেন, বড় গ্লাস, তার ছোটো গ্লাস, তার ছোটো গ্লাস, লাস্টে আমরা চা খাই যে গ্লাসে ওই জাতীয় গ্লাস উনি চারিপাশে সাজাই একটা গোল প্লেটের মধ্যে একটা মডেল দাঁড় করাইছেন। আর বলছেন কি, পূবে তাকাও, পূবে তাকাও, পূবে পূবে পূব দিকে, পূব দিকে তাকাও। হ্যাঁ, মালয়েশিয়ার থেকে পূবে না, এই কোনায়, কিন্তু উনি বলছেন পূবে তাকাও। পূবে তাকাও বলতে জাপান হচ্ছে এই ভূভাগের মধ্যে সর্বোচ্চ পূবের দেশ, এই জন্য বলা হয়েছে জাপানের দিকে তাকাও। আর তার মডেল এইটা নিয়ে মাহাতির মোহাম্মদ শুরু করেন। 75 সালে বাংলাদেশ থেকেও কিন্তু হেল্প গেছে, 75-76 সালেও গেছে মালয়েশিয়ায়। আর এখন আমরা মজুর খাটতে মালয়েশিয়ায় যাই ডিউ টু মাহাতির মোহাম্মদ। উনি করছেন কি, এই মডেলটা তৈরি করছেন, করে বলছে যে বড় মাল্টিন্যাশনাল কোম্পানিকে নিয়ে আসো, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিকে নিয়ে আসো, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিকে নিয়ে আসছে, বিশাল একটা বড় কোম্পানি মাদার ইন্ডাস্ট্রি করছে। এই মাদার ইন্ডাস্ট্রিকে বলছে তুমি তোমার দেশ থেকে কিছু আনতে পারবা না, আমি তোমাকে ফিট দেব। ওই একটাকে ফিট দিতে যে হাজার হাজার ইন্ডাস্ট্রি গ্রো করছে। তাহলে এই যে প্রোডাক্ট ওরিয়েন্টেড স্টেজ, তারা কি করছে, কোয়ালিটি বাড়াচ্ছে, টয়োটা কোয়ালিটি বাড়াচ্ছে। মালয়েশিয়া কিন্তু তার প্রোডাক্টের কোয়ালিটি বাড়াচ্ছে। কোয়ালিটি বাড়লে কি হচ্ছে, মার্কেট প্রমোশনটা হচ্ছে বেশি, মার্কেট এরিয়াটা বাড়ছে। যখনই মার্কেট এরিয়া বাড়ছে তখন তার প্রোডাক্টিভিটি এগেইন বাড়াতে হচ্ছে, তাই না? তাহলে কোয়ালিটি বাড়লেই সে কিন্তু তার এক্সপ্যান্ড করছে ফ্যাক্টরিকে, যত এক্সপ্যান্ড করতে পারছে প্রোডাক্টিভিটি তত বাড়ছে, এবং আলটিমেটলি প্রোডাক্টিভিটি বাড়লে প্রোডাক্ট কস্ট ফল ডাউন করছে। এটা স্পেসিফিক কোনো কোম্পানির জন্য। এখন আমি যদি এই কোয়ালিটি কনটেক্সটটা কম্পেয়ার করি বাংলাদেশি কোম্পানি, চায়না কোম্পানি, তাইওয়ানি কোম্পানি, মালয়েশিয়ান কোম্পানি, ব্রিটিশ কোম্পানি, আমেরিকান কোম্পানি এবং জার্মানি কোম্পানির মধ্যে, তাহলে জার্মানি কোম্পানির দাম অনেক, একই প্রোডাক্ট অনেক বেশি হবে। কিন্তু একই কোম্পানি যদি হয়, একই কোম্পানি প্রোডাক্ট তৈরি করছে, তার প্রোডাক্ট বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করছে, তার মধ্যে যেটা কোয়ালিটি প্রোডাক্ট ওখান থেকে রিটার্নটা তার বেশি আসবে। নেক্সট, সেলস ওরিয়েন্টেড স্টেজ, দরকার নেই। মার্কেটিং ওরিয়েন্টেড স্টেজ, আনস্যাটিসফাইড নিডস অফ দ্য কাস্টমার আর স্যাটিসফাইড। কাস্টমার বলছে যে এই নিড আমার ফিল আপ হচ্ছে না। আমি আগে একদিন উদাহরণ দিয়েছিলাম যে একটা সাবান কোম্পানি, আগে এই যে আমাদের যে সাবান কোম্পানি ছিল, এরা সব ফ্ল্যাট সাবান তৈরি করতো। এখন দেখবেন সাবানের মাঝে একটু দেয়া, কার্ভ করা। কেন? কারণ ফ্ল্যাট সাবানটা রাখলে তার নিচু অংশটা ভিজে থাকতো, ভিজে জায়গাটা খুব সহজে ক্ষয় হয়ে যায়। এই ক্ষয় কমানোর জন্য কাস্টমার বলছে এরকম ঘোরাই দিলে তো 2 কোনায় লাগবে, মাঝখান থেকে পানি আস্তে আস্তে শুয়ে যাবে, আমি যে শোকেসের পর রাখি, সুতরাং এইভাবে দেন। আলটিমেটলি চলে আসছে, কোনো না কোনো কাস্টমার এটা বলছে, কাস্টমার নিড আসছে, কাস্টমার ডিমান্ড আসছে। আর কাস্টমার ডিমান্ড যখন আসছে তখন হাউস অফ কোয়ালিটি নামে একটা জায়গা আছে, এক ধরনের অঙ্ক, ওই অঙ্কে ফেলছে। অঙ্কে ফেলে দেখছে যে আমার কী পরিমাণ কাস্টমার স্যাটিসফাইড হবে। যখন দেখছে পার্সেন্টেজ বেশি, সাথে সাথে কোম্পানি ওই ধরনের প্রোডাক্ট। এখন কিন্তু সব কোম্পানি এরকম আসছে। কেউ কেউ বলে স্যার আমাদের এটা শরীরটা তো একটু গোল টাইপের, সিলিন্ডার টাইপের, এই জন্য দিছে, একটু গোল করে দিচ্ছে যাতে গোশতের সুবিধা হয়। না, ইট ইজ নট ট্রু। অনেকে বলে এরকম, ইট ইজ নট ট্রু।
আমি আমার ছাত্রদের কোশ্চেন করছিলাম যে ঘরের টিনে কেন করুগেট করা হয়েছে, ঢেউতলা। আমার ছাত্ররা বলে, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা বলে, স্যার পানি যাতে সহজভাবে পড়ে। পানির সহজ কি আর কঠিন কি? ফ্ল্যাট থাকলে কি পানি পড়বে না? পড়বে তো। ওর সহজ কি আর কঠিন কি? ও যদি ফ্ল্যাট থাকে তাহলে কি খুব কষ্ট করে পড়ে পড়ে কান্নাকাটি করবে পানিতে? তা তো করবে না। আসলে জিনিসটা হচ্ছে, আমি একদম সরলভাবে বুঝাই যে এটা একটা শীট, এই শীটটার যদি আমি এই কোনা ধরি ভেঙে যাবে, যদি এই কোনা ধরি এর স্ট্রেংথ কম, কিন্তু এই শীটটাতে যদি একটা ভাঁজ দিই তাহলে তার স্ট্রেংথ বেশ খানিক বাড়বে। যদি 10টা ভাঁজ দিই স্ট্রেংথ আরও বাড়বে। স্ট্রেংথ বাড়ানোর জন্য কারণ কি, আমরা যখন ফোর্সগুলো দিই তখন ফোর্সগুলো বিভিন্ন দিকে ছড়ায় যায়, তাই না? এখন এই যখন এরকম কার্ভ করে দেওয়া হলো, কার্ভ করে দেওয়ার পর তারপর যে ফোর্স পড়বে, এই ফোর্সটার যে ওরিয়েন্টেশন হবে, এই ফোর্সের ওরিয়েন্টেশনটা একটু ডিফারেন্ট, যে কারণে তার স্ট্রেংথ বাড়বে। এক কথায় স্ট্রেংথ বাড়বে। আমার ছাত্র, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা বলে, আমি আসানুল্লাহ একই কোশ্চেন করছি, বুয়েটেও করছি। বুয়েটে একসময় আমার টিচারের ক্লাস আমি নিতাম। উনি বলে, ছেলেরা বলে পানি সহজভাবে যাতে পড়তে পারে। পানি কঠিনভাবে পড়লে অসুবিধাটা কোথায়? পানি তো আর কান্নাকাটি করছে না যে পানি ফ্ল্যাট জায়গায় পড়লে পানির খুব কষ্ট হবে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে করুগেট করার পর অনেকে ভুল করে। আপনারা এই ভুলটা করবেন না। যদি কখনো ঘরের চালে টিন দেন, তাহলে এই যে ঢেউ যেটা নিচে থাকে মাঝখানে, এই জায়গাটায় যেন কোনো স্ক্রু না বসায়। সাধারণত মিস্ত্রিরা বসায় না, কেউ ভুল করে বসাতেও পারে। স্ক্রুগুলো সব উপরে বসবে। কেন? নিচে দিলে পানিটা তো এই পথেই যায়, গড়ায় বেশি পানি যায় না, স্ক্রুর গোড়া দিয়ে পানি চুয়াবে, নিচের কাঠ পচে যাবে, স্ট্রেংথ কমে যাবে, আবার কাঠের স্ট্রেংথ কমে যাবে, তাই না? ওটা মেটালের স্ট্রেংথে কিছু হবে না। নেক্সট,